আসসালামু আলাইকুম। এইচএসসিএন অ্যাডমিশন অ্যাক্সেপ্ট পক্ষ থেকে আমরা টেস্ট পেপার সলভিং সিরিজে সিলেট বোর্ড 2019 এর কোশ্চেনটা আজকে সলভ করব। দেখো আমাদের কোশ্চেনে কী দেওয়া ছিল, আমাদের কোশ্চেনে দেওয়া ছিল একটা বর্গক্ষেত্র দেওয়া ছিল এবং বর্গক্ষেত্রের ধরো এটা আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের এ বিন্দু। আমরা চারটা বিন্দু যদি ধরে নিই, দেখো এখানে Q1 দেওয়া ছিল 2 কুলম, Q2 দেওয়া ছিল 2 কুলম, দ্যাটস মিন Q1 এবং Q2 সমান ছিল, এবং Q3 এবং Q4 এ 4 কুলম মানে দুইটা চার্জ দেওয়া ছিল, দ্যাটস মিন Q3 এবং Q4 সমান ছিল। বর্গক্ষেত্রের প্রতিটা বাহু ছিল আমাদের 4 মিটার। এখন আসি কোশ্চেনে কি বলা ছিল যে পরবর্তীতে বর্গক্ষেত্রের কেন্দ্রে ও বিন্দুতে +1 কুলম চার্জিত 9.8 কেজি ভরে একটা বস্তু রাখছি, ঠিক আছে। পরে আমাদের এইখানে যে আমাদের ও বিন্দুতে এখানে আমরা একটা বস্তু রাখবো 9.18 কেজি ভরের এবং 1 কুলম চার্জিত, ঠিক আছে। তো আমরা ক নাম্বার কোশ্চেনে চলে যাই। ক নাম্বার কোশ্চেনে বলা আছে পোলার ডাইইলেকট্রিক কাকে বলে। ডেফিনেশনটা তোমরা একটু বই থেকে পড়ে নিবে, ওকে। খ নাম্বার কোশ্চেনে কি বলা আছে? খ নাম্বার কোশ্চেনে বলা আছে কোনো বস্তুতে যে কোনো মানের চার্জ থাকতে পারে না। এই কোশ্চেনটা আমি ঢাকা বোর্ড 2019 কোশ্চেনে খুব ভালো করে বুঝিয়েছি। তারপর আমি একটু সামারিটা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা আধানে কোয়ান্টায়ন করছি Q=NE, হ্যাঁ। এখানে Q=NE, এখানে এর মান কনস্ট্যান্ট, কিউ এর মান, এন এর মানটা এমন একটা মান হতে হবে যে মানটা আমাদের ভগ্নাংশ হতে পারবে না। তো N= লিখতে পারি Q/E। এখন দেখো যে এখানে এই কিউ এর কথাই বলছে, কিউটাকে ইন্ডিকেট করে বলছে যে কোনো বস্তুতে যে কোনো মানের চার্জ থাকতে পারবে না। এর মান তো এখানে কনস্ট্যান্ট, তাহলে যে কোনো মানের চার্জ কিউ হতে পারবে না। কিউ এর এমন একটা মান হতে হবে যাতে Q/E একটা পূর্ণ সংখ্যা হয়, ওকে। এটাই এখানে বলতে চাইছে। তো এটা আমি ঢাকা বোর্ড 2019 কোশ্চেন খুব ভালো করে বুঝিয়েছি, ওখান থেকে তোমরা একটু দেখে নিবে, ওকে। গ নাম্বার কোশ্চেনে আমরা চলে যাই। গ নাম্বার কোশ্চেনে বসে উদ্দীপকে ও বিন্দুতে বিভব কত। এই যে আমাদের ও বিন্দুতে বিভব কত, এটা আমরা ডিফাইন করি। দেখো যে আমরা যদি বর্গক্ষেত্রটা আঁকি, এখানে নিচ থেকে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, ওকে। এখানে আমাদের ধরো এ বিন্দুতে, এই হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা আমাদের সি বিন্দু, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। তো সি বিন্দুতে কত চার্জ দেওয়া? +4 কুলম মানের চার্জ দেওয়া। ডি বিন্দুতে +4 কুলম মানের চার্জ দেওয়া আছে। এ বিন্দুতে +2 কুলম মানের চার্জ দেওয়া, বি বিন্দুতে +2 কুলম মানের চার্জ দেওয়া, এবং বর্গক্ষেত্রের প্রতিটা বাহু হচ্ছে আমাদের 4 মিটার, ওকে। এখন দেখো যে আমাদের বর্গক্ষেত্রে মূল রাশিমালাটা কি ছিল? বর্গক্ষেত্রের মূল রাশিমালাটা ছিল v c into q by r, ওকে। c into q divided by r, এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের, এটা হচ্ছে আমাদের বিভবের মূল রাশিমালা। এখন আমাদের কোশ্চেনে চাইছে যে ও বিন্দুতে বিভব কত। ও বিন্দুতে বিভব কি হবে? ও বিন্দুতে মোট বিভব হবে, দেখো v=va প্লাস vb প্লাস vc প্লাস vd, দ্যাটস মিন এই যে আমাদের ও বিন্দুতে বিভবটা হবে এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দুতে চার্জের জন্য যে মোট বিভবটা, চার্জের জন্য যেসব বিভব তাদের মোট যোগফলটা হবে আমাদের ও বিন্দুতে মোট বিভব, ওকে। তো এখানে একটা জিনিস দেখো যে আমাদের সি কনস্ট্যান্ট এবং আর এর মানটা কত হবে? এখানে আর এর মানটা হবে, দেখো যে এটাকে যদি আমরা একটু কর্ণ আঁকি, এখানে একটা কর্ণ আঁকলাম, এটা হচ্ছে আমাদের ও বিন্দু, ওকে। এটা হচ্ছে আমাদের ও বিন্দু। এখন দেখো এই বাহুটা যদি আমাদের 4 মিটার হয়,
এবং এই বাহুটা যদি 4 মিটার হয়, এটাকে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব এবং এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাই তো? তো এখানে অতিভুজটা আমরা কত পাবো? অতিভুজটা পাবো √4² প্লাস 4², তাই তো? 4² প্লাস 4² বা √32 বা 2√2, ওকে, সরি, বা 4√2। এটা হচ্ছে আমাদের কর্ণের মোট দৈর্ঘ্য, এখন কথা হচ্ছে যে আমার তো মোট দৈর্ঘ্যটার প্রয়োজন নেই, কারণ দেখো যদি আমরা বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব নির্ণয় করতে চাই, এটা ধরো ও বিন্দু, এখান থেকে বি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের কর্ণের অর্ধেক, আবার সি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের কর্ণের অর্ধেক। দ্যাটস মিন এটা হবে যেহেতু কর্ণের দৈর্ঘ্য ছিল 4√2, তাহলে এটা হবে আমাদের 2√2, এটাও হবে আমাদের 2√2। সিমিলারলি এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব হচ্ছে কর্ণের অর্ধেক এবং ডি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব হবে আমাদের কর্ণের অর্ধেক। তো এখন এখানে আর এর মানটা আমরা কত পাবো? আর এর মানটা পাবো হচ্ছে আমাদের এই যে 2√2। তো এখানে যেহেতু আমরা দেখতেছি যে সি কনস্ট্যান্ট এবং আরও কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে সি এবং আর আমরা কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে এখানে? দেখো ভিএ এর জন্য আমরা Q1 পাবো, Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4, ওকে। এখন দেখো যে আর এর মান আমাদের কত জানা আছে? আর এর মান আমরা পাইছি 2√2, সি এর মান হচ্ছে আমাদের 9 × 10⁹9 ডিভাইডেড বাই 2√2 ইন্টু Q1 এর মান আমরা কত জানি? Q1 এর মান দেখো, Q1 এর মান আমরা জানি প্লাস 2 কুলম, Q2 এর জানি 2 কুলম, Q3 এবং Q4 জানি আমরা 4 কুলম। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 প্লাস 2 প্লাস 4 প্লাস 4, ওকে। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা ভি এর মান কত পাবো? দেখো এটাকে আমরা ক্যালকুলেট করলে ভি এর মান পাবো 3.82 ইন্টু 10⁻10 ভোল্ট। এটা হচ্ছে আমাদের ও বিন্দুতে মোট যে বিভব, তার মান আমরা পাবো হচ্ছে 3.8 ইন্টু 10 ভোল্ট, ওকে। দেখো আমি আবার একটু সামারি করি, লেখাটা একটু বেঁকা হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে। দেখো আমাদের বলছে গ নাম্বারে ও বিন্দুতে বিভব কত? বিভবের রাশি মানে আমরা কি জানি? v = c × q/r, ওকে। এখন আমাদের যেহেতু ও বিন্দুতে বিভব বের করতে হবে, এখানে আমি আরেকটা কথা অ্যাড করে দিই। ও বিন্দুতে বিভবটা হবে দেখো v = v, মানে হচ্ছে প্রতিটা বাহুতে যে চার্জ আছে সেই চার্জগুলোর জন্য ও বিন্দুতে যে বিভব আমরা পাবো তাদের যোগফলটাই হবে আমাদের ও বিন্দুতে মোট বিভব। তো সেভাবে আমরা ডিফাইন করছি এবং আমাদের যে রাশিমালা যে আর এর মানটা ছিল সেই আর এর মানটাও আমরা নির্ণয় করছি। এরপর দেখতেছিলাম যে সি কনস্ট্যান্ট এবং আর এর মানটাও যেহেতু সবার জন্য সমান, তো c/r আমরা কমন নিয়েছি। কমন নেওয়ার কারণে আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে গেছে। তো এইভাবে আমরা মোট বিভবটা নির্ণয় করে ফেলবো। এটা মুছে দিই, এরপর আমরা ঘ নাম্বার কোশ্চেনে চলে যাব। ঘ নাম্বার কোশ্চেনে আমাদের কি বলছে দেখো, ঘ নাম্বার কোশ্চেনে বলছে যে দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে কিনা। তো এখানে আমরা কি কাজটা করছিলাম? এখানে কাজ করছি হচ্ছে এখানে একটা 1 কুলম মানের চার্জ বসাবো। হ্যাঁ, 1 কুলম মানের চার্জ, ধরো একটা বস্তু বসালাম আগে, এখানে ধরো একটা বস্তু বসালাম, এই যে এটা একটা বস্তু, এই বস্তুটা ভর হচ্ছে আমাদের 9.8 কেজি এবং চার্জ হচ্ছে 1 কুলম।
চার্জ হচ্ছে 1 কুলম। ওকে, পরবর্তীতে বর্গক্ষেত্রের কেন্দ্র ওতে প্লাস 1 কুলম চার্জে চার্জিত 9.8 কেজি ভরে একটা বস্তু রাখা হলো। এখানে বলছে যে দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে কি না। এখানে আগে একটা কনসেপ্ট বুঝতে হবে যে সাম্যাবস্থা বলতে কি বোঝায়। এখানে দেখো যে আমাদের 4 বাহুতে 4টা চার্জ আছে, +2 কুলম +2 কুলম +4 কুলম +4 কুলম। প্রতিটা চার্জ এই যে 1 কুলম চার্জকে বিকর্ষণ করবে, যেহেতু এটা হচ্ছে একটা +1, এটা একটা পজিটিভ চার্জ আর এগুলো হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে প্রতিটা চার্জকে এই +1 কুলম চার্জকে বিকর্ষণ করবে। এই যে বিকর্ষণের মাত্রা এখানে কি 9.8 কেজি যেহেতু এর ভর ছিল, এই ভরটা হচ্ছে এটা লম্ব বরাবর নিচের দিকে ক্রিয়াশীল, ঠিক আছে। এই যে এমজি এর যদি সমান হয়, এই যে বিকর্ষণ যে মোট চার্জ প্রতিটি চার্জের জন্য 1 কুলম চার্জের উপর যে বিকর্ষণ বলটা উপরের দিকে ধরো এফ কাজ করবে, এটা যদি এই যে নিচের দিকে 9.8 ইন্টু এখানে ওজনের জন্য এমজি এর সমান হয়, এমজি এর সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে ও বিন্দুতে একটা 1 কুলম মানের চার্জ যার ভর হচ্ছে 9.8 কেজি যদি রাখি, তাহলে বস্তুটা সাম্য অবস্থায় থাকবে। ওকে, এটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। এখন আমরা অঙ্কে চলে যাব। দেখো এটা যদি আমাদের একটা বর্গক্ষেত্র হয়, দেখো এটা হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র। এখানে আমরা +1 কুলম চার্জের একটা বস্তু রাখলাম, +1 কুলম চার্জের একটি বস্তু রাখলাম। এটা হচ্ছে আমাদের Q1, এটা হচ্ছে আমাদের Q2, এটা হচ্ছে আমাদের Q3, এটা হচ্ছে আমাদের Q4। ওকে, এখন দেখো যে ফার্স্ট অফ অল আমরা কি করব, বিকর্ষণ বল নির্ণয় করব Q1 এবং Q2 এর জন্য, ঠিক আছে। তো Q1 এবং Q2 এর জন্য যদি আমরা বিকর্ষণ বল নির্ণয় করতে চাই, তাহলে দেখো এখানে Q1 চার্জ কর্তৃক 1 কুলম চার্জের উপর বিকর্ষণ বল কত পাবো আমরা, ধরি আমরা Q1 চার্জ কর্তৃক 1 কুলম চার্জের উপর বিকর্ষণ বল আমরা পাবো F1, স্মল f1, এবং Q2 চার্জ কর্তৃক 1 কুলম চার্জের উপর বিকর্ষণ বল পাবো আমরা F2। ওকে, এখন এই যে F1 এবং F2 বিকর্ষণ বল, এদের একটা লব্ধি বল থাকবে। এদের লব্ধি বল কত পাবো আমরা, লব্ধি বল পাবো আমরা সোজা নিচের দিকে ধরে নিলাম যে F প্রাইম। ওকে, এটা হচ্ছে আমাদের লব্ধি বল, ঠিক আছে। তো এটা আমরা এখন নির্ণয় করি। তার আগে একটু কথা বলে নিই যে এই যে দেখো যে Q1 এবং Q2 চার্জ কর্তৃক F1 এবং F2 এর মধ্যবর্তী কোণ কত, এই যে বিকর্ষণ বল F1 এবং F2 এদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি, দেখো যে এইটাকে একটা ত্রিভুজ কল্পনা করো, এই যে এতটুকু একটা ত্রিভুজ কল্পনা করো। হ্যাঁ, এটাকে যদি একটা ত্রিভুজ কল্পনা করো, তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে। সমকোণী ত্রিভুজে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজে জানি এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এবং এই যে এতটুকু হবে আমাদের 45 ডিগ্রি, ঠিক আছে। তো সিমিলারলি এটাও চিন্তা করো যে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে এটা হবে আমাদের 90 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি, এবং এতটুকু কোণও আমাদের 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে এই যে F1 এবং F2 বল ছিল, এই যে F1 এবং F2 এদের মধ্যবর্তী কোণ কত ছিল, এদের মধ্যবর্তী কোণ ছিল এই যে দুইটা ত্রিভুজের এই দুইটা কোণের সমষ্টি এতটুকু। তাহলে এখানে এটা যদি 45 ডিগ্রি হয়, এই কোণটা এটাও 45 ডিগ্রি হয়, পুরো কোণটা হবে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কোণটা পাবো 90 ডিগ্রি। ওকে, তো আমরা এটা নির্ণয় করে ফেলি আগে। দেখো আমাদের Q1 চার্জ কর্তৃক 1 কুলম চার্জের উপর বিকর্ষণ বল হচ্ছে আমাদের F1 = C × Q1
Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার এখানে দেখো সি এর মান তোমরা জানো, সি এর মান হচ্ছে 9 × 10⁹ ইন্টু হচ্ছে কিউ1 এর মান কত, দেখো কিউ1 এর মান দেওয়া ছিল আমাদের 2 কুলম। ওকে, কিউ1 এর মান দেওয়া ছিল 2 কুলম। 2 × কিউ2 এর মান কত হবে, কিউ2 এর মান কি এই কিউ2 হবে, এখানে যে কিউ2 আছে তার মান হবে না, এখানে কিউ2 হবে এই যে একটা বস্তু রাখছিলাম, এই বস্তুটার চার্জ কত ছিল, এই বস্তুটার চার্জ ছিল আমাদের 1 কুলম। দেখো এই বস্তুটার চার্জ ছিল আমাদের 1 কুলম। তাহলে আমরা নির্ণয় করতেছি 2 কুলম চার্জের উপর চার্জ করতে 1 কুলম চার্জের উপর বিকর্ষণ বল। তাহলে এখানে কিউ2 এর মান হবে আমাদের 1। ওকে, এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না, এটা বুঝতে হবে। এখানে কিউ2 এর মান হবে 1। তাহলে ডিভাইডেড বাই আর এর মান কত, আর এর মান আবার একটু আগে আমি যে গ নাম্বার কোশ্চেনে দেখাইছিলাম যে এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব হচ্ছে আমরা 2√2 পাইছিলাম। তো এখানে আর স্কয়ার মান হবে আমাদের 2√2 হোল স্কয়ার। ওকে, 2√2 হোল স্কয়ার। এখানে আমরা f1 এর মান কত পাবো, এখানে আমরা f1 এর মান পাবো 2.25। যদি ক্যালকুলেট করি তাহলে মান পাবো 2.25 × 10⁹ নিউটন। ওকে, এটা হচ্ছে আমাদের f1 এর মান, মানে Q1 চার্জ করতে 1 কুলম যে বস্তুটা রাখছি তার উপর বিকর্ষণ বল। এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে Q1 এর মান ছিল 2 কুলম, Q2 এর মান হচ্ছে 2 কুলম, এবং আমরা দূরত্ব পাইছি কত, দূরত্ব কিন্তু 2√2 পাইছি, এটা এখানেও 2√2 পাইছি। দ্যাটস মিন Q1 এবং Q2 সমান এবং R1 এবং R2 সমান, মানে হচ্ছে 2 কুলম এ এবং বি বিন্দু থেকে ও বিন্দুতে চার্জও সমান এবং দূরত্ব সমান। তাহলে আমি কি একটা জিনিস লিখতে পারি যে F2 = F1 লিখতে পারি না, যেহেতু চার্জ সমান দূরত্ব সমান, তাহলে লিখতে পারি F2 = F1। ওকে, এখন দেখো এখানে কি পাইছিলাম যে এই যে F1 এবং F2 এদের এই যে বিকর্ষণ বলদ্বয় এদের লব্ধি কাজ করবে সোজা নিচের দিকে, F প্রাইম বলে। হ্যাঁ, তো F প্রাইমটা আমরা নির্ণয় করে ফেলি। দেখো F প্রাইম কি হবে, F প্রাইম হবে f1 স্কয়ার √f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস f1 f2 cos থিটা। এখানে f1 = আমরা পাইছি f2। ওকে, তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি যে ধরো f1 স্কয়ার 2f1 স্কয়ার লিখতে পারি, যেহেতু f1 = f2, 2f1 স্কয়ার প্লাস 2f1 স্কয়ার। ঠিক আছে, যেহেতু f1 × f2, তাহলে f2 = আমরা f1 লিখতে পারি, তাহলে f1 × f2 হবে, এখানে দেখো এটা 2 হবে। ঠিক আছে, 2f1 f2, দ্যাটস মিন 2f1 স্কয়ার cos থিটা। এখন দেখো যে এই থিটার মান কত, এই থিটার মানটা কিন্তু আমরা একটু আগে নির্ণয় করে এসেছি যে থিটার মানটা হবে আমাদের 90 ডিগ্রি। না বুঝলে একটু ভিডিওটা আবার দেখে নিবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে থিটার মান পাবো আমরা 90 ডিগ্রি। এখন কথা হচ্ছে যে cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। দ্যাটস মিন এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের কি থাকবে, আমাদের থাকবে √2f1 স্কয়ার। ওকে, = আমরা জানি = √2 × f1, এটা হচ্ছে আমাদের f প্রাইমের মান। f1 এবং f2 কর্তৃক যে লব্ধি বল তার মানটা আমরা পাবো √2 × f1। ওকে, তো এখানে যদি ক্যালকুলেট করি তাহলে মানটা কত পাবো আমরা, দেখো এখানে ক্যালকুলেট করলে আমরা মানটা পাবো
3.18 into 10 to the power 9 নিউটন, 10 to the power 9 নিউটন। ওকে, এখানে আমরা F1 এবং F2 এর জন্য লব্ধি যে বলটা সেটা নির্ণয় করে ফেলছি। এরপর আমরা কি করব, এরপর দেখো এটা কিসের জন্য পাইছি, Q1 এবং Q2 চার্জের জন্য। এরপর আমরা বের করবো হচ্ছে Q3 এবং Q4 এর জন্য। দেখো Q3 এবং Q4 এর জন্য চার্জ যদি আমরা বের করতে চাই, কালারটা চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখো যে এখানে Q3 কর্তৃক বিকর্ষণ বল এই বরাবর কাজ করবে। দেখো এই যে এই বরাবর সোজা এদিকে কাজ করবে, এটাকে ধরলাম আমরা F3। Q3 এর জন্য বিকর্ষণ বল আছে আমাদের F3 এবং Q4 এর জন্য বিকর্ষণ বলটা সোজা এই দিক বরাবর কাজ করবে এবং তার মান আমরা কত পাবো, তার মান পাবো আমরা Q4। ঠিক আছে, তাদের লব্ধি কাজ করবে সোজা এই বরাবর। লব্ধিটা কত হবে আমাদের, লব্ধিটা আমরা ধরে নিলাম F ডাবল প্রাইম, যেহেতু নিচের দিক F1 এবং F2 এর জন্য লব্ধি বল পাইছিলাম F প্রাইম, এটা আমরা ধরে নিলাম F ডাবল প্রাইম। তো F ডাবল প্রাইম আমরা নির্ণয় করি। দেখো তার আগে আমরা F3 এবং F4 নির্ণয় করব। ওকে, দেখো তার আগে আমরা F3 এবং F4 নির্ণয় করব। F3 ইকুয়ালস টু কি পাবো, F3 ইকুয়ালস টু আমরা জানি C ইনটু Q1, সরি এখানে যেহেতু Q3 লিখি, Q3 ইনটু Q ডিভাইডেড বাই R স্কয়ার। এখানে Q এর মান কত আমরা জানি, Q এর মান জানি হচ্ছে 1 কুলম্ব। আচ্ছা, একটু আগে যে আমরা লিখতাম না যে Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার, এখানে এটুকু না লিখে এটা লিখলেই তো বেশি বুঝতে সুবিধা হয় যে Q1 ইন্টু Q, যেহেতু Q এর মানটা সব জায়গায় কনস্ট্যান্ট, Q1 ইন্টু Q। তো এখানে আমরা লিখতে পারি যে Q3 ইন্টু Q ডিভাইডেড বাই R স্কয়ার। তো C এর মান আমরা কত জানি, C এর মান হচ্ছে 9.8, 9 ইন্টু 10 টু দি পাওয়ার, সরি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আমি ভুলে 9.8 বলছি, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু হচ্ছে Q3 এর মান কত, Q3 হচ্ছে 4 কুলম্ব, 4 ইন্টু Q এর মান কত, Q এর মান হবে ওই যে আমরা যে বস্তুটা স্থাপন করছি সেই বস্তুর চার্জ, দ্যাটস ইন 1। আর এর মান জানি আমরা 2√2 হোল স্কয়ার। ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে মান কত পাবো, এখানে আমরা মান পাবো 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন, 10 টু দি পাওয়ার 9 নিউটন। এটা আমরা কিসে মান পাইছি, F3 এর মান পাইছি। ওকে, F3 এর মান পাইছি। আবার সেই কথা, যেহেতু F3 এবং F4 এর চার্জ সমান এবং ওই বস্তুটার দূরত্ব সমান, দেখো F3 এবং F4, Q3 এবং Q4 কর্তৃক এই যে 1 কোনো মানের বস্তুটা রাখছি তার উপর বিকর্ষণ বল, যেহেতু Q3 এবং Q4 সমান এবং দূরত্ব সমান, তাহলে আমরা লিখতে পারি কি যে F3 ইকুয়ালস টু F4, F3 ইকুয়ালস টু F4 লিখতে পারি, F4 ইকুয়ালস টু F3, F3। এখন দেখো এই যে দুইটা বিকর্ষণ বল, এই দুইটা বিকর্ষণ বল একটা লব্ধি কাজ করতেছে উপরের দিকে F ডাবল প্রাইম পরিমাণ। এই লব্ধি বলটা কত হবে, লব্ধি বলের মধ্যবর্তী আগে কোণটা দেখায়, যে এটা যদি আমাদের 90 ডিগ্রি কোণ দেখাইছি আমি, তাহলে এই কোণটা আমাদের কত হবে, F3 এবং F4 এর মধ্যবর্তী কোণ, এটা হবে আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো যে আমরা লিখতে পারি যে F ডাবল প্রাইম ইকুয়ালস টু রুট ওভার F3 স্কয়ার F3 স্কয়ার প্লাস F4 স্কয়ার প্লাস 2 ইন্টু F3 2 ইন্টু
f3 f4 cos থিটা, তাই তো? এখানে দেখো থিটার মানটা আমরা পাইছি কত, 90 ডিগ্রি। তাহলে এখানে থাকবে হচ্ছে √f3, যেহেতু a2 f3 f4 শূন্য হয়ে যাবে cos 90 ডিগ্রি মান শূন্য এর কারণে, তাহলে এখানে থাকবে হচ্ছে f ডাবল প্রাইম ইকুয়ালস টু f3 স্কয়ার প্লাস f4 স্কয়ার। যেহেতু f3 ইকুয়ালস টু f4, তাহলে আমরা লিখতে পারি এটা ইকুয়ালস টু √2 ইন্টু f3, ওকে। এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে মানটা পাবো 6.36, সরি দেখো এখানে মানটা পাবো 6.36 ইন্টু 10⁹ কুলম্ব, 10⁹ নিউটন, সরি আমি বলি কুলম্ব বলছি, 10⁹ নিউটন। এটা কিসের মান পাইছি? এটা পাইছি আমাদের f ডাবল প্রাইমের মান, দ্যাটস মিন আমি প্রতিটা চার্জের জন্য বিকর্ষণ বল নির্ণয় করে ফেলছি। অলরেডি আমি প্রতিটা চার্জের জন্য বিকর্ষণ বলটা নির্ণয় করে ফেলছি। দেখো এখানে Q1 এবং Q2 চার্জের জন্য লব্ধি বিকর্ষণ বল F প্রাইম পাইছি, এবং Q3 এবং Q4 এর জন্য লব্ধি বিকর্ষণ বল পাইছি আমি F ডাবল প্রাইম। এখন একটা বিষয় হচ্ছে এই যে F ডাবল প্রাইম এবং F প্রাইম এরা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, হ্যাঁ? তো এদের মাঝখানে একটা লব্ধি বল ক্রিয়েট হবে। তো এই লব্ধি বলের মান আমরা আবার কিভাবে পাবো? আবার লব্ধি সূত্র দিয়ে পাবো। তবে তাদের মধ্যবর্তী কোণটা আগে আমি একটু দেখাই নিই। তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের এই কোণটা, দেখো এটা হচ্ছে F ডাবল প্রাইম এবং F প্রাইম, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এই যে এইটা। তাহলে এটা আমাদের কত পাবো? এটা পাবো আমাদের 180 ডিগ্রি, ওকে। এটা পাবো আমাদের 180 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা লব্ধি বলটা নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব? দেখো এখন আমরা নির্ণয় করতেছি এই যে F ডাবল প্রাইম এবং F প্রাইমের মধ্যবর্তী কোণ, সেটাই হচ্ছে আমাদের আসল যে লব্ধি বলটা, এটা হচ্ছে আমাদের সেই আসল লব্ধি বল। এটাকে আমরা বড় F দিয়ে ডিফাইন করি, ইকুয়ালস টু F প্রাইম স্কয়ার প্লাস, এই কালারটা দিলে বুঝতে একটু কষ্ট হতে পারে, আমি একটু অন্য কালার দিয়ে লিখি। দেখো যে F প্রাইম ইকুয়ালস টু F প্রাইম স্কয়ার প্লাস F ডাবল প্রাইম স্কয়ার প্লাস 2F প্রাইম ইন্টু F ডাবল প্রাইম cos 180, তাই তো? cos 180। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের F প্রাইম মাইনাস F ডাবল প্রাইম হোল স্কয়ার, যেহেতু এখানে দেখো cos 180 ডিগ্রি মান হচ্ছে আমাদের -1, তাহলে এখানে যদি -1 হয় তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে F প্রাইম স্কয়ার প্লাস F ডাবল প্রাইম স্কয়ার মাইনাস 2F প্রাইম ইন্টু F ডাবল প্রাইম F যদি হয় তাহলে এটা আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, সেই সূত্রটা লিখতে পারি। তো এখানে লিখলাম আমরা F1 মাইনাস F ডাবল প্রাইম হোল স্কয়ার, দ্যাটস মিন আমাদের যে বড় Fটা থাকবে এই বড় Fটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি, দেখো F1 মাইনাস F প্রাইম মাইনাস F ডাবল প্রাইম। তো দেখো আমাদের F প্রাইমের মান আমরা কত পাইছিলাম? এই যে এখানে F প্রাইমের মান পাইছিলাম আমরা 3.18 ইন্টু 10⁹ নিউটন, ঠিক আছে? F প্রাইমের মান পাইছিলাম আমরা
3.98 into 10 to the power 3.18 into 10 to the power 9 নিউটন। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে যেহেতু ইফ প্রাইম ইজ গ্রেটার দেন, কোনটা বড় ছিল দেখো, ইফ প্রাইম ছিল, ইফ প্রাইমের থেকে ডাবল প্রাইম ছিল ইফ প্রাইমের থেকে বড়, দ্যাটস মিন আমরা লিখতে পারি যে ইফ ডাবল প্রাইম ইজ গ্রেটার দেন ইফ প্রাইম। ঠিক আছে, তাহলে এই সূত্রটা একটু ঘুরে যাবে, এই সূত্রটা ঘুরে যাবে। এখানে হবে দেখো, এখানে হবে ইফ ডাবল প্রাইম মাইনাস ইফ প্রাইম হোল স্কোয়ার, কারণ এখানে বড়টা দিয়ে ছোটটা বিয়োগ করতেছি, বা ওটা না ঘুরালেও সমস্যা নেই যেহেতু হোল স্কোয়ার আছে, একই কথা। ঠিক আছে, তাও একটু সৌন্দর্যের জন্য আমরা একটু ঘুরেই লিখলাম। তাহলে ইফ ডাবল প্রাইম মাইনাস ইফ ডাবল প্রাইমের মান আমরা কত পেয়েছিলাম দেখো, এই যে এটা হচ্ছে আমাদের ইফ ডাবল প্রাইমের মান, দ্যাটস মিন 6.36 ইন্টু 10 to the power 9 নিউটন। তো এটা এখানে লিখি, দেখো ইফ ডাবল প্রাইমের মান পেয়েছি 6.36 ইন্টু 6.36 ইন্টু 10 to the power 9, তাই তো, 10 to the power 9 মাইনাস এফ প্রাইমের মান আমরা কত পাইছিলাম, এখানে এটা হবে আমাদের এফ প্রাইম, দেখো এফ প্রাইমের মান পাইছিলাম আমরা 3.18 ইন্টু 10 to the power 9 নিউটন, 10 to the power 9 নিউটন, 3.18 ইন্টু 10 to the power 9 নিউটন। তো এটা যদি এখানে বিয়োগ করি তাহলে আমরা এখানে কত পাবো, মোট লব্ধি বলটা পাবো আমরা 3.18 ইন্টু 10 to the power 9 নিউটন, তাই তো। তো এটাই হচ্ছে আমাদের মোট যে লব্ধি বল, একদম ফাইনাল যে বলটা, এটাই হচ্ছে আমাদের সেই ফাইনাল বল এফ। এবং এটা কোন দিকে কাজ করবে দেখো, এই বলটা কাজ করবে কোন দিকে, এখানে আমরা কত পাইছিলাম, এখানে আমরা পাইছি যে ইফ ডাবল প্রাইম ইজ গ্রেটার দেন ইফ প্রাইম, তাহলে ইফ ডাবল প্রাইমের মানটা হচ্ছে আমাদের বড়, তাহলে এই যে মোট যে লব্ধি বলটা এটা কাজ করবে উলম্ব বরাবর, দ্যাটস মিন এই বরাবর কাজ করবে, এই বরাবর কাজ করবে, এই যে এফ। ঠিক আছে, এটা এই বরাবর কাজ করবে উলম্ব বরাবর। এখন আমাদের দেখতে হবে এই যে এফ, এই এফটা এই যে নিচের দিকে কাজ করতেছে এমজি, নিচের দিকে আমাদের কাজ করতেছে কি, নিচের দিকে কাজ করতেছে আমাদের এমজি, এই এমজি এই দুটো সমান হয় কিনা। ঠিক আছে, তো আমরা এফ এর মান পাইছি কত, এফ এর মান পাইছি আমরা 3.18 ইন্টু 10 to the power 9 নিউটন। এখন আমরা এমজি ডিফাইন করি, এমজি হচ্ছে আমাদের এম ইন্টু জি, তাহলে এম এর মান কত ছিল 9.8 ইন্টু হচ্ছে 9.8। ঠিক আছে, তো এখানে এমজি এর মান আমরা কত পাবো 96.12 নিউটন, 12 নিউটন। এখন দেখো এই যে এফ এর মানটা, এফ এর মানটা কি 3.18 ইন্টু 10 to the power 9 ইজ গ্রেটার দেন এমজি, মানে হচ্ছে 96.12। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এফ ইজ গ্রেটার দেন এমজি, যেহেতু তারা এফ এর মানটা হচ্ছে এমজি এর থেকে বড়, বা এটাকে যদি আবার অন্যভাবে লিখতে পারি যে এফ ইজ নট ইকুয়ালস টু এমজি, এটা যদি আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে না, কারণ আমরা সাম্যাবস্থার সূত্র জানি যে এই এফ আর এমজি সমান হতে হবে, মানে হচ্ছে এই যে চার্জগুলোর জন্য উপরের দিকে যে বিকর্ষণ বল
এই চার্জগুলোর জন্য উপরের দিকে যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বলের পরিমাণ যদি এই যে নিচের দিকে যে লব্ধি বলটা কাজ করতেছে mg, এটা যদি সমান হয় তাহলে এই বিন্দুতে একটা বস্তু সাম্যাবস্থায় থাকবে। বাট আমরা ডিফাইন করতে পারলাম যে এইখানে এফ এর মানটা mg এর থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে না, এই বিন্দুতে 1 কুলম্ব মানের বস্তুটা সাম্যাবস্থায় থাকবে না। ওকে, এই ছিল আমাদের আজকের কোশ্চেন সলভ। আসসালামু আলাইকুম।